কয়েক কোটি টাকার প্রতারণা, আটক 4। লেখক অভিজিৎ রায়ের খুনিদের তথ্য দিতে যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ, বললেন পররাষ্ট্রমন্ত্রী। দেশে ওমিক্রন না ছড়ালেও সতর্ক থাকতে বললেন স্বাস্থ্যমন্ত্রী। বড়দিনের অনুষ্ঠান বাতিলের পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। চট্টগ্রামে 3টি ভবন হেলে পড়েছে ভিত্তি দুর্বল থাকায়, দাবি সিডিএর। খাল খননে পর্যাপ্ত নিরাপত্তা ছিল না, বলছেন ভবন মালিকরা। এবং আজ দেশের 4 জেলার উপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ, আরো কয়েকদিন অব্যাহত থাকার পূর্বাভাস। এবার পুরো খবর। সৌদি দূতাবাসের আদলে ভুয়া ওয়েবসাইট করে ঢাকায় নিয়োগ বাণিজ্য চালাচ্ছে একটি চক্র। দূতাবাসের আয়া থেকে আইটি অফিসার পর্যন্ত নিয়োগের বিজ্ঞপ্তি দেয় তারা। পুলিশ বলছে এরকম প্রলোভন দেখিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। এরই মধ্যে গ্রেপ্তার হয়েছে 4 জন। সাধারণ দৃষ্টিতে বোঝার উপায় নেই এটি সৌদি দূতাবাসের ভুয়া ওয়েবসাইট, কারণ এতে ব্যবহার করা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রদূত ও সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতীক। ওয়েবসাইটে সৌদি দূতাবাসে 8 পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যারা আবেদন করেছেন তাদের প্রত্যেকের কাছ থেকে নেওয়া হয়েছে 1.5 থেকে 2 লাখ টাকা করে। দেয়া হয়েছে ভুয়া নিয়োগপত্র ও আইডি কার্ড। সিআইডি জানায়, একসময় সৌদি দূতাবাসের কর্মকর্তার বাসায় রান্নার কাজ করা শফিক চক্রটির মূল হোতা। আইডি কার্ডগুলো ওই একই ব্যক্তির দ্বারা তৈরি করে দেওয়া। তো এগুলো যেহেতু মূল কারিগর উনি নিজে একসময় সৌদি আরবে ছিলেন, সুতরাং উনি যেভাবে নিয়োগপত্র পেয়েছিলেন ওইটিকে রেপ্লিকেট করেছে। বাংলা লোগোটা বাংলাদেশে অবস্থিত সৌদি দূতাবাসের লোগো ব্যবহার করা হয়েছে, আর পাশের লোগোটিতে ভারতীয় সৌদি দূতাবাসের অ্যারাবিক শব্দটা আবার উইথ। চক্রটির 4 সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। তাদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে যে ভুয়া ওয়েবসাইটটি তৈরি করেছে। বাংলাদেশে বিভিন্ন অধস্তন লেভেলের কর্মচারী নিয়োগের বিজ্ঞাপন দিয়ে সেখান থেকে বেশ বড় অঙ্কের টাকা নেওয়া হয়েছে। চক্রটি সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের নামেও একটি ভুয়া ওয়েবসাইট করার পরিকল্পনা করছিল। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 পলাতক আসামি সৈয়দ জিয়াউল হক ও আকরাম হোসেনের তথ্য দিলে $50 লাখ পুরস্কার ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক টুইট বার্তায় এই পুরস্কার ঘোষণা করা হয়েছে। এতে বলা হয়, 2015 সালের 26 ফেব্রুয়ারি অমর 21 গ্রন্থমেলা প্রাঙ্গণ থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় কুপিয়ে হত্যা করা হয় অভিজিৎকে। হামলায় আহত হন তার স্ত্রী বন্যা আহমেদ। অভিজিৎ রায় হত্যা মামলায় 6 জনকে দোষী সাব্যস্ত করে 5 জনকে মৃত্যুদণ্ড এবং 1 জনকে যাবজ্জীবন সাজা দেয় আদালত। তার মধ্যে আছেন মেজর জিয়া নামে পরিচিত সৈয়দ জিয়াউল হক ও আকরাম হোসেন। লেখক অভিজিতের পলাতক খুনিদের ধরতে যুক্তরাষ্ট্র যে ঘোষণা দিয়েছে তাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। এমন পুরস্কারের ঘোষণায় যুক্তরাষ্ট্র এর আগেও সফল হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। দুপুরে রাজধানীর রেডিসন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন মন্ত্রী। পরে অনুষ্ঠানে রোহিঙ্গা প্রসঙ্গে বলেন, তাদের ফেরত নেয়ার ব্যাপারে কোনো সাড়া নেই, উল্টো মিয়ানমারের সাথে বন্ধু রাষ্ট্রগুলো বাণিজ্য করছে। চীন ও রাশিয়া মিয়ানমারকে সহযোগিতা করে যাচ্ছে। যারা মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি করছেন তাদের সেটা এখনই বন্ধ করা উচিত। পরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যা মিয়ানমার সৃষ্টি করেছে, এর সমাধানেরও তাদের বড় ভূমিকা রাখতে হবে। তারা কথা দিয়েছিল রোহিঙ্গাদের ফেরত নেবে, কিন্তু তারা সেই কথা রাখেনি। গেল 5 বছরে 15 বার কথা হয়েছে, কিন্তু কোনো ফল আসেনি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। করোনার নতুন ধরন ওমিক্রন বাংলাদেশে এখনো ছড়ায়নি, তবে সুরক্ষায় সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সকালে সচিবালয়ে একথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওমিক্রন বিশ্বের 90টা দেশে ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
আগের মতো স্বাস্থ্যবিধি নিশ্চিতে এরই মধ্যে জেলা প্রশাসক এবং সিভিল সার্জনদের চিঠি দিয়েছে মন্ত্রণালয়। পরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ষাটোর্ধ্ব এবং ফ্রন্টলাইনাররা এখন থেকে টিকা কার্ড দেখিয়ে বুস্টার ডোজ নিতে পারবেন। এছাড়াও চলতি মাসের শেষ দিকে অ্যাপের মাধ্যমে নিবন্ধন শুরু হবে। এ নিয়ে কাজ করছে আইসিটি মন্ত্রণালয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালদ্বীপ সফর প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী নিতে চাই সেখানকার সরকার। সফরে এ বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি হতে পারে। ওমিক্রন বাংলাদেশে এখনো কোনো রকমের সেইভাবে ছড়ায়নি। আমরা সেই জন্যই সকলকে অনুরোধ করছি যে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শুধু ওমিক্রন নয়, করোনা তো আছে, করোনা তো এখনো ডেল্টা ভ্যারিয়েন্ট তো আছে। কাজে এগুলো থেকেও যদি আমরা রক্ষা পেতে চাই তাহলে আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ওমিক্রনের বিস্তার রোধে বড়দিনের ছুটি ও আয়োজন বাতিলের পরামর্শ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আদানম গেব্রিয়েসুস। যুক্তরাষ্ট্রে ওমিক্রনে প্রথম প্রাণহানি হয়েছে। এদিকে 24 ঘন্টায় বিশ্বে করোনায় মারা গেছে প্রায় 5,000 জন। নতুন শনাক্ত 5,45,000। করোনার ডেল্টা ধরনের চেয়ে দ্রুত গতিতে ছড়াচ্ছে ওমিক্রন। এ নিয়ে উদ্বেগ জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডানম গ্যাব্রিয়েসুস বলছেন, ওমিক্রনের বিস্তার রোধে বড়দিনের ছুটি ও সমস্ত উৎসব আয়োজন বাতিল করা উচিত। যুক্তরাজ্যের পর এবার যুক্তরাষ্ট্রেও প্রাণহানি ঘটিয়েছে ওমিক্রন। দেশটির টেক্সাসে ওমিক্রন আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। মার্কিন স্বাস্থ্য বিভাগ বলছে, বর্তমানে দেশটির সবচেয়ে প্রভাবশালী ধরন ওমিক্রন। গত সপ্তাহে দেশটিতে নতুন শনাক্ত রোগীর 73% ওমিক্রনে আক্রান্ত। ওমিক্রন আতঙ্কে কঠোর বিধিনিষেধ আরোপ করছে ফ্রান্স, জার্মানি সহ বেশ কয়েকটি দেশ। জারি করছে ভ্রমণ নিষেধাজ্ঞা। বড়দিনকে সামনে রেখে 23 ডিসেম্বর থেকে কঠোর লকডাউন জারি ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডস। ভারতে এ পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত হয়েছে 200 জন, তবে তাদের মধ্যে 77 জন এরই মধ্যে সুস্থ হয়েছেন। ইটালিতে আবারও উন্মুক্ত স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। সেখানে বাড়ানো হচ্ছে টিকা কার্যক্রম। এদিকে ওমিক্রন মোকাবিলায় মডার্নার টিকার বুস্টার ডোজ সুরক্ষা দিবে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি। একে কার্যকর ও নিরাপদ দাবি করছেন মডার্নার চিফ মেডিকেল অফিসার পল বার্টন। আগামী বছরের শুরুতে ওমিক্রনের বিরুদ্ধে বিশেষ ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে বলে জানিয়েছেন তিনি। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনে 4 থেকে 8 গুণ কমে করা যায় রোগ নির্ণয়ের নানা পরীক্ষা। এর মধ্যে 50 ধরনের পরীক্ষা নিরীক্ষা করা যায় 100 টাকার মধ্যে। কিন্তু জনবল সংকটে প্রতিষ্ঠানটিতে ব্যাহত হচ্ছে সেবা। দেশের একমাত্র সরকারি বিশেষায়িত রোগ নির্ণয় প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার কম টাকায় রোগ নির্ণয়, দক্ষ জনশক্তি তৈরি এবং পরীক্ষা নিরীক্ষার মান বাড়াতে 2 বছর আগে চালু হয় প্রতিষ্ঠানটি। এখানে মাত্র 20 টাকায় ইউরিন সুগার, 150 টাকায় সিবিসি, 80 টাকায় ইসিজি, 110 টাকায় আল্ট্রাসোনোগ্রাম, 150 টাকায় এক্স রে, 2000 টাকায় সিটি স্ক্যান করা যায়। 400 ধরনের পরীক্ষার মধ্যে 50টি হয় 100 টাকার মধ্যে, আর 20টি করা যায় 30 টাকারও কমে। এছাড়া মাত্র 900 টাকায় করা যায় ডোপ টেস্ট। আমরা এখানে হোল অ্যাবডোমেন করতে 4000 টাকা নিই, আর বাইরে এই টেস্টটা করতেই 20 থেকে 25,000 টাকা ক্লিনিক বেডে। এসআরসিটি আমরা এখানে 2500 টাকা নিই, আর বাইরে এটা 6000 থেকে 7000 টাকা। পিএনএস, এলবো জয়েন্ট, হ্যান্ড, নি জয়েন্ট এগুলো সর্বনিম্ন 150 টাকা, এবং সর্বোচ্চ যেটা আমাদের চেস্ট এক্সরে এগুলো 200 টাকা। কিন্তু বাইরে যদি লোকজন করতে যায় তবে এগুলো 7-8 গুণের মতো খরচ হয়। দেশের প্রায় 850 ল্যাবে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 1,12 লাখ। এর মধ্যে 12 লাখ নমুনায় পরীক্ষা হয়েছে এই প্রতিষ্ঠানে, যা একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ। এই অত্র প্রতিষ্ঠানটি বাংলাদেশের সর্বোচ্চ কোভিড-19 RT-PCR সম্পন্নকারী প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠানটি বিদেশগামীদের টেস্ট ইতিমধ্যে 4 লক্ষ 4.5 লক্ষ টেস্ট সম্পন্ন করে আসছে। দেশের সব ল্যাবের মান নিয়ন্ত্রণ ও ল্যাবরেটরি মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রি চালুর কথা প্রতিষ্ঠানটিতে, কিন্তু জনবল সংকট ও করোনার কারণে
এখনও তা সম্ভব হয়নি। অন্তত 700 জনবল প্রয়োজন হলেও আছে মাত্র 124 জন, যাদের 104 জনই আউটসোর্সিং থেকে নেয়া। যে কোনো রোগী অতীব সাশ্রয় মূল্যে এইসব টেস্ট করে রোগ নির্ণয়ে এটা আসলে অগ্রণী ভূমিকা পালন করছে। প্রাইভেট এবং সরকারি পর্যায়ে সমস্ত ল্যাবরেটরি টেস্টগুলো যাতে একই মানের হয়, সেই মানসম্পন্ন ল্যাবরেটরি টেস্ট প্রণয়নে এবং নীতি নির্ধারণে আমরা কাজ করে যাচ্ছি। প্রতিষ্ঠানটিতে এখন দিনে মাত্র 150 থেকে 200 রোগী আসেন পরীক্ষার জন্য। আধুনিক যন্ত্রপাতি ও পরিচ্ছন্ন পরিবেশ হলেও সেবা সম্পর্কে জানেন না অনেকেই। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের মাঝিরঘাট এলাকায় 3টি ভবন হেলে পড়ার ঘটনায় বিল্ডিং কোড না মেনে ভবন তৈরি করাকে দুষছে সিডিএ। অন্যদিকে স্থানীয়দের দাবি, প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত না করে খাল খনন করায় একের পর এক এমন ঘটনা ঘটছে। তবে সিডিএ বলছে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করেই খাল খনন করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় আশেপাশের ভবন থেকে সবাইকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস। মাঝিরঘাটের পার্বতী ফকিরপাড়ার এই এলাকায় বাস করে হাজার খানিক পরিবার। ভবনের সংখ্যা শতাধিক। সোমবার রাতে হঠাৎ সেখানকার কয়েকটি ভবন হেলে পড়ায় দেখা দেয় আতঙ্ক। প্রাণ বাঁচাতে রাস্তায় নেমে আসেন অনেকেই। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া গোলজার খালে জলাবদ্ধতা নিরসন লক্ষ্যে 2020 সাল থেকে খনন কাজ চালাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ, কিন্তু এজন্য নেওয়া হয়নি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। কাজ করতে গিয়ে এই এলাকায় আমাদের অনেকগুলো বাড়িঘরের ক্ষতি করছে। ইভেন আজকে পর্যন্ত এতটুকু আসছে, আরো সামনে যাবে তাইলে এরকম যতগুলো এই কাঁচায় বাড়ি আছে সবগুলো হেলে পড়বে। সরকারের কাজ করুক, কোনো সমস্যা নেই, কিন্তু সাপোর্টিং দিয়ে তো কাজ করতে হবে। এটা বছর দেড়েক হচ্ছে, এক বছর হয়নি, তাহলে বিল্ডিংটা যখন ফেটে হেলে গেল তাহলে এটার দায়ভার কে নিবে? তবে অভিযোগ অস্বীকার করে সিডিএর দাবি, প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা নিয়েই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। সর্বোচ্চ প্রোটেকশন নিয়ে আমরা মাটি কেটে আমাদের নিচ থেকে, আপনারা জানেন যে নিচ থেকেই বেস করে উঠে আসতে হয়। তো আমরা যদি খালে যদি কাজ নাও করি, শুধু যদি খনন করে দেই, তবুও আমাদের যে পাশের স্থাপনাগুলো রয়েছে ফাউন্ডেশনবিহীন, এই স্থাপনাগুলো পড়ে যাবে। ভবন হেলে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকার লোকজনকে সাবধানে থাকার নির্দেশ দেয় ফায়ার সার্ভিস। এই ভবনটি দুর্ঘটনা কবলিত ভবন, সেই ভবন থেকে আমরা মূলত যারা ছিল তাদেরকে আমরা সরিয়ে দিয়েছি এবং আশেপাশে যারা আছে তাদেরকে আমরা সরে যাওয়ার জন্য আমরা পরামর্শ প্রদান করেছি। এর আগে খালের পাড়ে অবস্থিত একটি 5তলা ভবন ধসে পড়ায় সেটি সরিয়ে নেওয়া হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সহকর্মী অনুপম শীল এই মুহূর্তে চট্টগ্রাম থেকে ভবন হেলে পড়ে যাওয়া এবং সেখানকার সর্বশেষ খবরাখবর নিয়ে আমাদের সাথে সরাসরি আছেন। অনুপম শীল, একটু আগে প্রকল্প পরিচালক কিন্তু বলছিলেন যে খাল খনন করলে যেগুলোর ফাউন্ডেশন নেই সেই বিল্ডিং হেলে পড়বেই। অধিকাংশ বিল্ডিং এর কি তাহলে ফাউন্ডেশন দুর্বল? কি অবস্থা? আসলে এই ভবনগুলোর ফাউন্ডেশন নেই বললেই চলে, তবে যে সমস্ত কোনো ধরনের প্রকৌশলগত না রেখে এই ভবনগুলো বানানো হয়েছে এমনটি জানানো হয়েছে। এবং সেই প্রেক্ষাপটে আমরা এখানে একটু আগে সিডিএর প্রধান পরিকল্পনাবিদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে যেহেতু আইনানুগ কোনো ব্যবস্থা নেই, তারপরও মানবিক দিক বিবেচনায় সিডিএ চেয়ারম্যান এবং সিটি কর্পোরেশনের সাথে কথা বলে এই বিষয়টি সুরাহা করা হবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু যারা ক্ষতিগ্রস্ত ভবন মালিক আছেন তারা সড়ক অবরোধ করেছেন এবং এই সড়ক অবরোধ করার ফলে তাদেরকে আসলে এখানে এখন পুলিশের সাথে দেনদরবার চলছে। হয়তো কিছুক্ষণের মধ্যে এই অবরোধটি তুলে নেওয়া হতে পারে এবং এখনই গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে এবং এখানে যারা ক্ষতিগ্রস্ত তারা দাবি করছেন ক্ষতিপূরণ, আর সিডিএ বলছে আইনানুগভাবে ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ নেই, যদি আইনগতভাবে সুযোগ থাকে তাহলে সেটি বিবেচনা করা হবে। এখানে কি পরিমাণ ভবন এখন ঝুঁকিতে রয়েছে এই খালের পাড়ে, এবং আগামীতে খাল খনন করার সময় আর নতুন কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেবেন কিনা বা সতর্ক থাকবে কিনা প্রকল্প কর্মকর্তারা, কি বলেন? আসলে চট্টগ্রাম শহরে যে 2.5 লাখের বেশি ভবন আছে, এর 80% ঝুঁকিপূর্ণ, অর্থাৎ এই ধরনের কোনো নিয়ম কানুন মেনে করা হয় না। এটি শুধুমাত্র এখন খাল খননের বিষয়টি সামনে আসায় এই বিষয়টি সামনে এসেছে। যেখানে খাল খননের এই বিষয়গুলো না থাকলে বা ভবনটি যদি হেলে না পড়তো তাহলে এটিও আসলে ওভারলুক করা হতো। তো সেই অর্থে বলা যায় যে আসলে এখন কত সংখ্যায় আছে এটি ওই অর্থে বলা নয়, যখনই যেখানে এই ধরনের ঘটনা ঘটবে তখনই সেখানে এই ধরনের সমস্যাগুলো চিহ্নিত হয়।
অনুপম, গতকাল রাতে হঠাৎ করে কয়েকটি ভবন হেলে পড়লো, অন্যান্য ভবনের যারা আছেন সেই বাসিন্দারা এখন কোথায় যাচ্ছেন? সিডিএর পক্ষ থেকে বা সিটি কর্পোরেশন থেকে তাদের পাশে কিভাবে সহযোগিতা করা হচ্ছে? আসলে এই মুহূর্তে আমি একটু পুরো বিষয়টা জানাতে চাই যে এখানে যান চলাচল শুরু হয়েছে। আমাদেরকে এখানে দাঁড়িয়ে এখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এই বিষয়টি একটু কঠিন। তারপরে যেটি বলতে চাই যে সিডিএ যেটি বলছে যে তাদের পক্ষে এই যে অসংখ্য বাড়িঘর অনুমতি ছাড়া করা হচ্ছে সেগুলোকে দেখাশোনা করাটাও তাদের জন্য কঠিন। তো সেই বাস্তবতায় আসলে চলছে এবং হয়তো কিছু সময় পরে আমরা এটি বুঝতে পারবো যে ঠিক কী ধরনের ব্যবস্থাপনা এখানে নেওয়া হচ্ছে। নতুন বছরে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরতে চায় মন্ত্রণালয়, এজন্য নতুন রুটিন করা হচ্ছে। মন্ত্রণালয় বলছে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে তারা। করোনা পরিস্থিতি এখন যে মাত্রায় রয়েছে তা বজায় থাকলে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু করা হবে। করোনা মহামারীর কারণে দীর্ঘ 17 মাস পর সীমিত পরিসরে স্কুল কলেজ খোলা হয় গত 12 সেপ্টেম্বর। মাধ্যমিক পর্যায়ে বার্ষিক পরীক্ষা হলেও প্রাথমিক পর্যায়ে তা হচ্ছে না। এ অবস্থায় শিক্ষা মন্ত্রণালয় বলছে করোনা সংক্রমণ এখন যে অবস্থায় আছে তা বজায় থাকলে মাধ্যমিক পর্যায়ে স্বাভাবিক শ্রেণী কার্যক্রমে ফেরা সম্ভব। এজন্য ক্লাসের সংখ্যা বাড়িয়ে নতুন রুটিনও করা হচ্ছে, শিক্ষার্থীদের টিকা দেয়া হচ্ছে। আমরা আশা করছি যে এই স্বাস্থ্যবিধির মানার বিষয়টি আরও অনেক ভালোভাবে প্রতিপালিত হবে সামনের বছরে, এবং সেই সঙ্গে যদি আমরা টিকা দেওয়ার কাজটিও করতে পারি তাহলে আমরা পরিপূর্ণভাবে সামনের বছর আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারব। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে প্রাথমিক পর্যায়ে এখন শুধু পঞ্চম শ্রেণীর স্বাভাবিক ক্লাস কার্যক্রম চলছে, বাকিদের একদিন করে ক্লাস নেওয়া হচ্ছে। নতুন বছরে ক্লাস সংখ্যা বাড়ানো হবে, তবে সবকিছু নির্ভর করবে করোনা পরিস্থিতির ওপর। আমরা নানাভাবে আমাদের যে শিখন ঘাটতি হয়েছে এগুলো পূরণের জন্য আমরা নানা ধরনের উদ্যোগ আমাদের নেওয়া আছে, আমরা এগুলো বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। শিক্ষা গবেষকরা বলছেন করোনার কারণে পড়াশোনার যে ক্ষতি হয়েছে সেটি কাটাতে নতুন বছরে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে যাওয়ার বিকল্প নেই। আমি মনে করি এখন একবারে পুরোদমই কার্যক্রমটা চালু করা উচিত। যদি সংক্রমণের হার বেড়ে যায় তাহলে আমাদের বিকল্প উপায় কি হবে, আমরা কোন মেথডে আমরা এগোবো, এই জিনিসটা আমাদেরকে সতর্ক থাকা লাগবে এবং প্রস্তুতিগুলো এখনই রাখা লাগবে। আগামী বছরের এসএসসি পরীক্ষায় এপ্রিলে এবং এইচএসসি জুন মাসে নেয়ার পরিকল্পনাও করছে শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা যা থাকছে। মালদ্বীপে 1 লাখ বাংলাদেশি শ্রমিকের 50,000ই অবৈধ, দ্বিপক্ষীয় আলোচনার তাগিদ। ই কমার্সে আটকে থাকা 400 কোটি টাকা গ্রাহকদের ফেরত দিতে দ্রুত মামলা নিষ্পত্তি চায় বাণিজ্য মন্ত্রণালয়, চিঠি দেওয়া হচ্ছে পুলিশকে। মালদ্বীপে 1 লাখ বাংলাদেশি শ্রমিকের মধ্যে 50,000ই অবৈধ। দালালদের মাধ্যমে গিয়ে বেশিরভাগই পড়েছেন বেকায়দায়। মালদ্বীপে নিযুক্ত হাইকমিশনার জানান, দুই দেশের সরকারের দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে এই সংকট দূর করা সম্ভব। প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফরে অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করার বিষয়েও আশাবাদী প্রবাসীরা। মালদ্বীপের হুলহু মালে শহরের এই হোটেলে কাজ করা প্রায় 100% শ্রমিক প্রবাসী বাংলাদেশি। দক্ষতার সঙ্গে হোটেল পরিচালনার কাজ করছেন তারা। সুযোগ সুবিধা ভালো থাকায় আয়ও করছেন বেশ। দক্ষতা অর্জন না করতে পারায় অনেকেই ভালো মানের চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন। তাই বাংলাদেশ থেকে যদি কোনো দক্ষ কর্মী এই মালদ্বীপে আসেন তাহলে বিভিন্ন কাজের সুযোগ রয়েছে। যদি আপনি ইংলিশ না বুঝে তাহলে কনস্ট্রাকশন সাইট বা দোকানে অ্যাজ এ শপকিপার হিসেবে এগুলো এইসব সেক্টরে কাজ করতে হবে। স্নগলি করতে আছে, ডাইভিং করতে আছে, তাদেরকে আমার সব কিছু এগুলো বুঝিয়ে দিতে হবে। মালদ্বীপের সবচেয়ে বড় মাছের আড়তেও কাজ করা অনেক বাংলাদেশি পড়ছেন ভিসা জটিলতায়। প্রত্যেকটা বাঙালি আপনার দালালরা বইলা নেই কোম্পানি ভালো, স্যালারি খুব ভালো, কিন্তু আনার পর বলতেছি কি কোম্পানিরা দেখতেছে ঠিক কথায় কাজে কোনো মিল হইতেছে না। ওদের এটার ব্যবসা মানে টাকা পয়সা নিয়ে কাগজপত্র করে না ঠিকভাবে। পাসপোর্টগুলো কোম্পানির হাতে আছে, তো এই কোম্পানির হাতে থাকনে এখন আমরা পাসপোর্ট বানাইতে পারি না।
দেশটিতে নিযুক্ত হাই কমিশনার জানান, ছোট্ট এই দেশে 1 লাখের বেশি বাংলাদেশি কাজ করলেও অর্ধেকই অবৈধ। তারা এখন পূর্ব শর্ত দিয়েছে যে একজন যদি এক নিয়োগকারী কর্তৃপক্ষ পায়, অর্থাৎ আমি যদি একজন মালদ্বীপিয়ান হই, আমার যদি কোটা থাকে 10 জন প্রবাসী কর্মী নেয়ার, শুধুমাত্র সেই ক্ষেত্রে তারা আমার কোম্পানির এগেনস্টে প্রতিষ্ঠানের পক্ষে তারা 10 জনকে রেগুলারাইজ করার অনুমতি দিচ্ছে। দেশটিতে বাংলাদেশের কোনো ব্যাংকের শাখা না থাকায় সরাসরি টাকা পাঠানো যাচ্ছে না। মালদ্বীপের রুপি থেকে ডলার, তারপর টাকাতে রূপান্তর করার কারণে লোকসানে পড়তে হচ্ছে বলেও জানান প্রবাসী বাংলাদেশিরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মালে, মালদ্বীপ। 3 দিনের সফরে মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল মালের উদ্দেশ্যে রওনা হয়ে 24 ডিসেম্বর ঢাকা ফিরবেন তিনি। মালে পৌঁছানোর পর বিমানবন্দরে মালদ্বীপ সরকারের পক্ষ থেকে তাঁকে অভ্যর্থনা জানাবেন মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সফরসূচি অনুযায়ী 23 ডিসেম্বর সকাল 10:30টায় মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সোলিহ আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাবেন এবং এ সময় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হবে। গার্ড অব অনার গ্রহণ শেষে প্রধানমন্ত্রী প্রেসিডেন্সিয়াল প্রাসাদে থাকবেন। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত করারোপ, যুব ও ক্রীড়া বিষয়ে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠানে আটকে থাকা গ্রাহকের টাকা ফেরত দিতে দ্রুত মামলা নিষ্পত্তি করতে পুলিশ সদর দপ্তরে চিঠি দেবে বাণিজ্য মন্ত্রণালয়। সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে এ সংক্রান্ত বৈঠক শেষে এই তথ্য জানান অতিরিক্ত সচিব এইচ.এম. শফিকুজ্জামান। জানান, মামলার কারণে 394 কোটি টাকা আটকে থাকায় দীর্ঘদিন ধরে গ্রাহকদের ফেরত দেওয়া সম্ভব হচ্ছে না। মামলা ছাড়াও আটকে আছে আরও 214 কোটি টাকা। এদিকে চলতি বছরের জুন মাসের পরে যারা টাকা দিয়েছেন এমন গ্রাহকের 514 কোটি টাকা ছাড় দেওয়ার প্রক্রিয়া শুরু করছে বাংলাদেশ ব্যাংক। কাদের বিরুদ্ধে মামলা আছে, কাদের বিরুদ্ধে নেই, এটা একটু আইডেন্টিফাই করা একটু টাফ হয়ে গেছে। সেই কারণে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে সেন্ট্রালি পুলিশ হেডকোয়ার্টার থেকে আমরা এই তথ্যটা নেব। সেখানে সিআইডি, আমাদের এসবি, ডিবি সহ যারা আছে তাদের সবকিছু কম্পাইল করে আমরা এই তথ্যটা নিয়ে বাংলাদেশ ব্যাংকে দেব। দফায় দফায় তালিকা পাঠানো হলেও এখন পর্যন্ত করোনা প্রণোদনার 1টি টাকাও পাননি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সরা। করোনা মহামারীতে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেও প্রণোদনার টাকা না পেয়ে হতাশায় তারা। কর্মকর্তারা বলছেন বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে, তবে বরাদ্দ মেলেনি। 2020 সালের 8 এপ্রিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হয় করোনা চিকিৎসা। সে সময় চিকিৎসকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে করোনা রোগীদের সার্বক্ষণিক সেবা দিয়েছেন হাসপাতালের 603 জন নার্স। তবে সব চিকিৎসক করোনা প্রণোদনার টাকা পেলেও 1টি টাকাও পাননি নার্সরা। এখানে ডক্টর এবং চতুর্থ শ্রেণীর সবাই প্রণোদনা পেয়েছে, কিন্তু আমাদের সেবিকাদের পক্ষ থেকে এখনো পর্যন্ত একজনও কোনো প্রণোদনার টাকা পায়নি। আমরা ফ্রন্টলাইন ফাইটার, কিন্তু আমরা আমাদের ইয়াটা পাচ্ছি না, আমাদের যেটা প্রাপ্য সেটা আমরা পাচ্ছি না। এটার জন্য অনেকের মন খারাপ হয়ে যাচ্ছে। আমরা কাজ করার জন্য আগ্রহী সব সময়। হাসপাতালের তত্ত্বাবধায়ক বলছেন, প্রণোদনার টাকার জন্য এরই মধ্যে 5 বার ঢাকা নার্সিং অধিদপ্তরে তালিকা পাঠানো হয়েছে, তবে সুফল মেলেনি। যদিও দ্রুত প্রণোদনার টাকা দেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। 3 বার আমি পাঠাইছি, আমার আগেও 2 বার পাঠানো হয়েছে। তো শুধু একই কথা যে পাবেন পাবেন, কিন্তু অন্যরা যখন পেয়েছে আমরা পাচ্ছি না, হতাশায় ভুগতেছে। মেয়েরা তো অনেক কাজ করছে। আমরা যোগাযোগ রাখছি সবসময়, অধিদপ্তরে যোগাযোগ করছি, আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করছি, আমরা চেষ্টা করছি। জোর দাবি জানাচ্ছি যেন প্রণোদনার টাকাটা আমরা অতি সত্বর পেতে পারি। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এই পর্যন্ত প্রণোদনা পেয়েছেন 264 জন। তাদের মধ্যে 150 জন চিকিৎসক ও 15 জন মেডিকেল টেকনোলজিস্ট রয়েছেন। বাকিরা গাড়ি চালক, অফিস সহায়ক, পরিচ্ছন্নতা কর্মী সহ বিভিন্ন পদের কর্মচারী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের
দুঃখিত, এই নিউজ আমরা পরে দেখাচ্ছি। একটু অন্য খবরে যেতে চাই। পাবনার ঈশ্বরদীতে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় আহত হয় তার স্বামী। ভোরে উপজেলার দাসুরিয়া ইউনিয়নের মুন্সিদপুর গ্রামে এই ঘটনা ঘটে। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বলেন, ভোর 6টার দিকে অভিযুক্ত সুমন বাড়িতে ঢুকে গৃহবধূ শারমিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। চিৎকারে স্বামী রানাউর স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও আঘাত করে হামলাকারী। তার সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে সুমনকে 3তলা বাড়ির ছাদ থেকে নিচে ফেলে দেন রানাউর। পরে এলাকাবাসী তাকে আহত অবস্থায় আটক করে পুলিশে খবর দেয়। এর মধ্যে ঘটনাস্থলেই মারা যান ওই গৃহবধূ। আহত স্বামী রানাউরকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটির তথ্য অনুসারে সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকলেও ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় 8.8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে মৃদু শৈত্যপ্রবাহের কারণে দেশের উত্তরাঞ্চলে সকালে রোদের দেখা মিললেও বইছে উত্তরের হিমেল হাওয়া। বেলা বাড়ার সাথে সাথে শীতের তীব্রতা কিছুটা কমলেও সন্ধ্যার পর দুর্দশায় পড়ছে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। শীতের পরিস্থিতি নিয়ে জানাতে এবারে মেহেরপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, যেসব এলাকা দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে তার মধ্যে মেহেরপুর একটি, কি অবস্থা সেখানকার জনজীবনে কি ধরনের প্রভাব পড়েছে? বেশ কয়েকদিন ধরেই কিন্তু আসলে মেহেরপুর অঞ্চলে কিন্তু তাপমাত্রা থাকছে 10 থেকে 12 ডিগ্রির মধ্যে ওঠানামা করছিল, কিন্তু গত সোমবার হঠাৎ করে সেই তাপমাত্রা 5 ডিগ্রি নেমে কিন্তু 7 ডিগ্রিতে রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। যার ফলে এই অঞ্চলে তাপমাত্রা কমে যাওয়ার ফলে কিন্তু শীতের তীব্রতা আসলে বৃদ্ধি পেয়েছিল। অথচ আজকে একদিনের ব্যবধানে 2.6 ডিগ্রি তাপমাত্রা বেড়েছে, কিন্তু শীতের তীব্রতা কিন্তু কমেনি। তবে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের আলো বাড়লেও সূর্যের তাপ কম থাকায় কিন্তু আসলে শীত অনুভূত হচ্ছে। এর সাথে রয়েছে হিমেল বাতাস, যার ফলে কিন্তু দুর্ভোগটা বেশি পড়েছে কিন্তু ছিন্নমূল এবং বিশেষ করে আসলে তাদের দুর্ভোগ আসলে আর বৃদ্ধি পাবে। তবে আমাদের জেলার উপর যে অবস্থা সেটা হলো যে দক্ষিণ পশ্চিমাঞ্চলে আসলে সেই জেলা মেহেরপুর, আর পাশেই কিন্তু ভারত সীমান্ত, যার ফলে ভারতের আবহাওয়ার সাথেও কিছুটা হলেও সংশ্লিষ্ট মেহেরপুর ডিস্ট্রিক্ট জেলা, যার ফলে কিন্তু এই জেলায় কিন্তু শীতের তীব্রতা কোনো সময় বেশি আবার গরমের সৃষ্ট মেহেরপুর ডিস্ট্রিক্ট জেলা, যার ফলে কিন্তু এই জেলায় কিন্তু শীতের তীব্রতা কোনো সময় বেশি আবার গরমের সময় কিন্তু প্রচন্ড গরম হয়। তো সব মিলিয়ে বলা যায় যে যেহেতু এই হিমেল বাতাস আর যদি এইরকম আবহাওয়া তাপমাত্রা কমতে থাকে তাহলে কিন্তু শীতের তীব্রতা আরো বৃদ্ধি পাবে। বিশেষ করে আবহাওয়া অফিসগুলো বলছে যে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস বলছে যে আজ সকালে এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস, যা গতকালকে থেকে 2.6 ডিগ্রি বেশি। রাজিবুল হক, আবহাওয়া অধিদপ্তর থেকে তো বলা হচ্ছে যে এই পরিস্থিতি আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। সেক্ষেত্রে আসলে হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে কিনা, বিশেষ করে শিশু এবং বয়োবৃদ্ধ যারা রয়েছেন তাদের জন্য চিকিৎসকরা কি বলছেন? বিশেষ করে বিকেলের পর থেকেই সূর্য অস্ত যাওয়ার পর থেকেই কিন্তু ঠান্ডা শুরু হচ্ছে এবং সেটা রাত্রের দিকে আরো শীতের মাত্রাটা বৃদ্ধি পাচ্ছে এবং সকাল পর্যন্ত প্রচন্ড শীত অনুভূত হচ্ছে, যার ফলে কিন্তু স্বাভাবিক যে চলাচল ব্যাহত হচ্ছে। আর এই শীতের কারণে বিশেষ করে বয়স্ক ও শিশুরা কিন্তু বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে। সেই ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ শিশুদের যাতে ঘরের থেকে বের করা না হয়, সূর্যের পর্যাপ্ত আলো আসার পরেই হয়তো ঘর থেকে বের করবে। আর বয়স্কদের ক্ষেত্রে বলা হচ্ছে যারা গরম কাপড় ছাড়া যেন বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে না যায়। যদি কেউ বের হতে হয় তাহলে এই ক্ষেত্রে আসলে তারা যদি শীতের কারণে যদি রোগাক্রান্ত হয় সেই ক্ষেত্রে দ্রুত নিকটস্থ চিকিৎসকের কাছে যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছে। মেহেরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হক। যশোরে গত 19 দিনে 21 জন ছুরিকাঘাতের শিকার, আর তাদের মধ্যে মারা গেছেন 2 জন। বিশেষজ্ঞরা বলছেন আইনি ফাঁকফোকর দিয়ে আসামিদের বেরিয়ে আসা, আধিপত্য বিস্তার সহ নানা কারণে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। অবস্থার উত্তরণে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। শুক্রবার রাতে যশোর শহরের হুঁশতলায় রাকিব সর্দার ও রোববার দুপুরে শঙ্করপুরে সাব্বির হোসেন নামের 2 যুবক দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হন। চলতি মাসের প্রথম 19 দিনেই জেলা শহরে 21টি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তার নিয়েই এসব ঘটনা ঘটছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যথেষ্ট
উদ্বেগের কারণ ঘটেছে যশোরের নাগরিক সমাজের জন্য, যশোরবাসীর জন্য। হচ্ছে এই দৌরাত্ম্য যদি বন্ধ না করা যায়, এটা যদি বন্ধ না হয়, এটা হচ্ছে ওদের ভিতরে তো সীমাবদ্ধ থাকবে না। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক অবক্ষয়, আইনের ফাঁকফোকর দিয়ে আসামিদের বেরিয়ে আসা সহ নানা কারণে বাড়ছে অপরাধ। সামাজিকভাবে এই সমস্ত অপরাধের একটা প্রতিকারের জন্য সর্বস্তরের মানুষ আগায় না আসা পর্যন্ত আইন শৃঙ্খলার উন্নতি করা কোনো অবস্থায় একা পুলিশের পক্ষে সম্ভব না। রাজনৈতিক দলগুলো যদি সক্রিয় না হন, মানে নিজেদের পক্ষ বিপক্ষের ঊর্ধ্বে উঠে যদি সমাজকে বাঁচাতে চান, তাহলে এটা দূর হবে। আইনের ব্যাপারে কিছু সংশোধনী আনা উচিত। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। সাম্প্রতিক সময়ে কিছু ঘটনা ঘটেছে, আমরা সেই সমস্ত ঘটনার বিষয়ে আমরা কিন্তু কাজ করছি এবং আমরা ইতিমধ্যে আমাদের সফলতা এসেছে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে এটা বন্ধ হয়ে যাবে। বিশেষ অভিযানে কয়েকদিনে 23 জনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদে আরো যা থাকছে। ফিলিপাইনে সুপার টাইফুন রায়ের তাণ্ডবে নিহত বেড়ে 375, বাস্তুচ্যুত অন্তত 5 লাখ। নিউজিল্যান্ড সফরের 12তম দিনে প্রথমবার মাঠের অনুশীলন টাইগারদের, দ্রুত মানিয়ে নেয়ার তাগিদ ডমিঙ্গোর। মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখা শহীদ জায়া বেগম মুশতারি শফির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা 11টার দিকে নেওয়া হয় তাঁর মরদেহ। শ্রদ্ধা নিবেদন শেষে বাদ-জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাঁর নামাজে জানাজা হয়। আগামীকাল বাদ-জোহর চট্টগ্রাম নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদে আরেক দফা জানাজা শেষে চৈতন্য গলি কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তাঁর স্বজনরা। সোমবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান বেগম মুশতারি শফি। তার বয়স হয়েছিল 84 বছর। তিনি কিডনি, রক্তের সংক্রমণ সহ নানা জটিলতায় ভুগছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে 7 এপ্রিল বেগম মুশতারি শফির স্বামী চিকিৎসক মোহাম্মদ শফি ও ছোট ভাই এহসানুল হক আনসারিকে হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী। 1971 সালের 16 ডিসেম্বর পর্যন্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দ সৈনিক হিসাবে কাজ করেছেন মুশতারি শফি। তিনি যে লিগেসি রেখে গেছেন, যে উত্তরাধিকারত্ব রেখে গেছেন, যে চেতনা রেখে গেছেন, সেটা আমি মনে করি আমাদের তরুণ কর্মীদের চিরকাল এটা প্রেরণা যোগাবে। মৃত্যুর আগে কথা তখন বলতে পারছিলেন, কয়েকদিন আগে তিনি বলছিলেন আমার এখনো অনেক কাজ বাকি। চট্টগ্রামে মুক্তিযুদ্ধ জাদুঘর করা, সেটা জায়গা বরাদ্দের অসুবিধায় আমরা মা করে দিতে পারিনি। তাই মা বলেছিলেন আমার চট্টগ্রামে অনেক কাজ বাকি আছে, আপনারা সকলে আমার মায়ের জন্য দোয়া করবেন। লালমনিরহাটে সারের মূল্য অত্যাধিক বেড়ে যাওয়ায় বিপাকে আলু চাষিরা। সরকার নির্ধারিত দামে না পেয়ে খোলা বাজার থেকে বেশি দামে সার কিনছেন কৃষক। ডিলাররা বলছে সারের সংকট দেখিয়ে দাম বাড়াচ্ছে খুচরা ব্যবসায়ীরা। বাজারে কৃত্রিম সংকট তৈরি করার পাল্টা অভিযোগ ডিলারদের বিরুদ্ধে। লালমনিরহাটে মাঠে মাঠে আলুর বীজ রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। চলছে ক্ষেত পরিচর্যার কাজ। এ সময় বেশি প্রয়োজন হয় সারের। জমি তৈরি করার সময় প্রয়োগ করতে হয় পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন প্রকার সার, কিন্তু আলু আবাদের শুরুতেই দেখা দিয়েছে সারের সংকট। গোডাউনে পর্যাপ্ত সার মজুদ থাকা সত্ত্বেও স্থানীয় বাজারে সৃষ্টি হয়েছে সারের কৃত্রিম সংকট। চাহিদার তুলনায় সব ধরনের সার পাচ্ছেন না কৃষকরা, আর পেলেও দাম বেশি হওয়ায় বিপাকে পড়েছেন তারা। কীটনাশক সার, এই ডিজেল, এগুলোর দাম যদি একটু সরকার একটু সহযোগে দেখে বা এগুলোর দাম একটু কমলে, তখন আমরা কৃষকরা আমরা একটু ভালো করে আবাদ করতে পারবো। আমরা কৃষি চাষি কিভাবে বাঁচবো? আমার তো বাঁচার কোনো পথ নাই। দেখি গোডাউন ভরা সার, বাইরে ট্রাক দাঁড়িয়ে আছে সারের, আর যখন দোকানদারের কাছে যাই তখনই বলে সারের সংকট। তা এইভাবে যে সারের সিন্ডিকেটটা করতেছে, তাইলে আমরা কৃষক বাঁচবো কিভাবে? ডিলাররা বলছে সারের সংকট না থাকলেও খুচরা বিক্রেতারা মজুত করে সারের মূল্য বৃদ্ধি করেছে। কিছু অসাধু ব্যবসায়ী আমাদের কাছে, ডিলারদের কাছে সার এরা কিনে নিয়ে যায়, ঘরে মজুত করে উচ্চ দামে বেচছিল। বাজারে সারের কৃত্রিম সংকটের পিছনে তারা দায়ী নয়, দাবি খুচরা ব্যবসায়ীদের। আমরা তো 10 বস্তা করে সার নিয়ে এসে 10 বস্তা করে বিক্রি করি, আমরা কিভাবে মজুত করি?
আমাদের সরকারি রেটে বিক্রি করতেছি। যে পরিমাণ সার বরাদ্দ দেওয়া হয়েছে তার চালান জেলায় পৌঁছাতে সময় লাগছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। প্রায় 23টা বা 25টা জেলার সার একত্র দেওয়া হচ্ছে। এখানে সারের নেওয়ার জন্য লম্বা লাইন আমরা জানতে পারছি। ডিলাররাই বলছেন যে সেই লাইনে সিরিয়াল পেতেও সময় লাগে, তাদের একটু ভোগান্তি হচ্ছে এবং ওই সারগুলি আনতে গেলে তাদের একটা যানজটের মধ্যে তারা পড়ে যাচ্ছে, ফলে সারটা আমাদের এই জেলায় পৌঁছতে দেরি হচ্ছে। চলতি মৌসুমে জেলায় 5000 হেক্টর জমিতে আলু চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জয়পুরহাটে ফসলের মাঠ থেকে একের পর এক চুরি হচ্ছে ট্রান্সফরমার। 6 মাসে চুরি হয়েছে 74টি ট্রান্সফরমার, যার মূল্য প্রায় 5 কোটি টাকা। তবে চুরি যাওয়া ট্রান্সফরমারের একটিও উদ্ধার করা সম্ভব হয়নি। কম সময়ের মধ্যে এতগুলো ট্রান্সফরমার চুরি হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষক ও সেচ পাম্প মালিকরা। জয়পুরহাটে পল্লী বিদ্যুৎ ও বিএমডি এর আওতাধীন মোট নলকূপ 5729টি। এসব নলকূপে যুক্ত আছে 8000 ট্রান্সফরমার, যার মধ্যে গত 6 মাসে চুরি হয়ে গেছে 74টি। হঠাৎ এতগুলো ট্রান্সফরমার চুরি হয় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষক ও সেচ পাম্প মালিকরা। ট্রান্সফরমার চুরির পর সীমাহীন হয়রানির অভিযোগ তাদের। কৃষকরা বলছেন পল্লী বিদ্যুৎ ও বরেন্দ্র কর্তৃপক্ষের অফিসে ট্রান্সফরমার চুরির পর অভিযোগ করতে হয়। সেই অভিযোগপত্র ও ট্রান্সফরমারের 50% অর্থ জমা দিলে পাওয়া যায় নতুন ট্রান্সফরমার, আর দ্বিতীয়বার চুরি হলে দিতে হয় 100% অর্থ। আমরা আর্থিকভাবে বিশাল ক্ষয়ক্ষতি হচ্ছে এবং আমাদের এই চুরিগুলা যদি বন্ধ কোনো আকারে যদি করতে আমরা না পারি, ভবিষ্যৎ আমরা কৃষি খাত একবারে ঝরে পড়ে যাব। ট্রান্সফরমার চুরি হয়ে গেছে, কৃষকের 2-3 বিঘা বিপত্তি আবাদ হয়। কৃষকরা বর্তমানে আলু লাগা গেছে, তারা না সিঁচলে আলু আবাদ মারা যাবে আমাদের। কর্তৃপক্ষ বলছে প্রতিটি ট্রান্সফরমারের দাম 55 থেকে 65,000 টাকা পর্যন্ত। এই হিসেবে 74টি ট্রান্সফরমার চুরি হয় ক্ষতি হয়েছে প্রায় 5 কোটি টাকার। তাদের অবহেলার কারণেই এটা চুরি হচ্ছে। আর ট্রান্সফরমার চুরি হয়ে গেলে এটা দায়বদ্ধতা আমাদের গ্রাহককেই এটা বহন করতে হয়। প্রথমবারের জন্য আমাদের 50% এবং দ্বিতীয়বারের মতো চুরি হয় তাহলে 100% দিতে হবে। আমরা উপজেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করেছি এবং জিডি করেছি এবং আমরা যৌথভাবেই ব্যাপারটা কিভাবে একটা চক্র কাজ করে এখানে, সেই চক্র আসলে আমাদেরকে ধরতে হবে। চুরি হওয়া ট্রান্সফরমারগুলোর একটিও এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি, যদিও এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ফিলিপাইনে সুপার টাইফুন রাই আঘাত হানার 5ম দিনে মৃতের সংখ্যা বেড়ে 375 জনে দাঁড়িয়েছে। বিভিন্ন শহরে আহত হয়েছে এখন পর্যন্ত অন্তত 515 জন। পুলিশ জানিয়েছে এখনও 56 জন নিখোঁজ। সুপার টাইফুন রাই আঘাত হানার 5 দিন পেরুলেও এখনও বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা। লণ্ডভণ্ড হয়ে গেছে উপকূলীয় এলাকা, দুর্গত এলাকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ ও ত্রাণ তৎপরতা। ফিলিপাইনের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো থেকে এখন পর্যন্ত 5000 মানুষকে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে মোট 6 রাজ্যে বাস্তুহীনের সংখ্যা 4 লাখ ছাড়িয়েছে। ঘূর্ণিঝড়ের গতিপথে থাকা অন্তত 3800 বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। উত্তর মিন্দানাও রাজ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ $1,20,000 মার্কিন ছাড়িয়েছে। ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে টাইফুনের আঘাতে দেশ জুড়ে 5391 হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির স্থানীয় সরকারের তথ্য মতে ঝড়ের কারণে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে 227টি শহর। ঝড়ো বাতাস, প্রবল বৃষ্টি ও ভূমিধসে বিদ্যুৎ ও মোবাইল টাওয়ার উপড়ে যাওয়া ও প্রধান সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছেন দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলের কয়েক কোটি মানুষ। প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছাতে বেগ পেতে হচ্ছে কর্মীদের। এদিকে দেশ জুড়ে উদ্ধার ও ত্রাণ সহায়তার জন্য 5837 জন কর্মী নিয়োগ করেছে দেশটির সরকার। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি দীর্ঘমেয়াদী ত্রাণ প্রচেষ্টায় অর্থায়নের জন্য $22 মিলিয়ন মার্কিন চেয়ে জরুরি আবেদন করেছে।
এদিকে টাইফুন রায়ের প্রভাবে ভিয়েতনামে প্রবল ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হচ্ছে। লুৎফা ফৌজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মালয়েশিয়ায় 3 দিনের ভারী বৃষ্টির ফলে বন্যায় অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে 50,000-এর বেশি মানুষ। নিখোঁজ রয়েছে অনেকে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্বাঞ্চলীয় রাজ্য পাহাং, যেখানে প্রায় 32,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া মালয়েশিয়ার সবচেয়ে ধনী ও জনবহুল রাজ্য সেলাঙ্গর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও শনিবার থেকে শুরু হওয়া বৃষ্টিপাতের পরিমাণ সোমবার অনেকটা কমেছে। উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য কয়েক হাজার জরুরি কর্মী ও সামরিক সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকব। করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় বুস্টার ডোজ সুরক্ষিত বলে দাবি মডার্নার। ল্যাবরেটরি টেস্টের ফলাফলের উপর ভিত্তি করে এই দাবি করেছে প্রতিষ্ঠানটি। বুস্টার ডোজ অত্যন্ত কার্যকর ও নিরাপদ বলে জানিয়েছেন মডার্নার চিফ মেডিকেল অফিসার ডক্টর পল বার্টন। আসন্ন শীতে করোনার অতি সংক্রামক এই ধরন থেকে এটি মানুষকে রক্ষা করবে দাবি করেন তিনি। এদিকে ওমিক্রনের বিরুদ্ধে লড়তে বিশেষ ভ্যাকসিন তৈরির পরিকল্পনা করছে মডার্না আগামী বছরের শুরুতে, যার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে। কলকাতার পৌরসভা নির্বাচনের ভোট গণনা চলছে। 144টি আসনের মধ্যে 133টিতে এগিয়ে আছে তৃণমূল আর 5টিতে বিজেপি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের স্ত্রী কাজী বন্দ্যোপাধ্যায়ও এগিয়ে আছেন। সকাল থেকেই কালীঘাটে উল্লাস শুরু করেছে তৃণমূল। কংগ্রেসের সন্তোষ পাঠক ও প্রকাশ উপাধ্যায় এগিয়ে। এছাড়া একটিতে বাম এবং 2টিতে কংগ্রেস এগিয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেস আগেই ঘোষণা দিয়েছিল 134টি আসনে জয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছে তারা। 2015 সালের নির্বাচনে তৃণমূল পেয়েছিল 115টি, বাম 15, বিজেপি 7, কংগ্রেস 5 ও নির্দল 3টি আসন। আন্তর্জাতিক স্পেস স্টেশন বা আইএসএস থেকে 12 দিনের সফর শেষে পৃথিবীতে ফিরলেন প্রথম পর্যটক দল। চা বানানো থেকে শুরু করে নিত্যদিনের কাজের ভিডিও তৈরি করে দেখান জাপানি ধনকুবের ইউসাকু মায়াজাওয়া। তার মাধ্যমে স্পেস স্টেশনে খাবার সরবরাহ করেছে ফুড ডেলিভারি অ্যাপ উবার ইটস। কাজাখস্তানের বৈকানুর রকেট উৎক্ষেপণ কেন্দ্র থেকে সয়ুজ MS-20 মহাকাশযানে চেপে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে 8 ডিসেম্বর রওনা দেন জাপানি ধনকুবের ইউসাকু মায়াজাওয়া। সঙ্গে ছিলেন তার সহকারী ইউজো হিরানো ও রুশ নভোচারী আলেকজান্ডার মিসুরকিন। 12 দিন শেষে স্থানীয় সময় সোমবার সোয়া 3টার দিকে কাজাখস্তানের জেসকাজগান শহরে অবতরণ করেন তারা। এর মধ্য দিয়ে শেষ হয় প্রথম পর্যটকবাহী মহাকাশ স্টেশন ভ্রমণ। স্পেস স্টেশনে কিভাবে সময় কাটিয়েছেন তার ভিডিও ধারণ করেন মায়াজাওয়া। দেখা যায় মহাকাশে তার চা বানানোর ছবি। ধারণ করেন কিভাবে খাবার খাচ্ছেন শূন্যে ভাসিয়ে তার ভিডিও প্রকাশ করেন ইউটিউবে। এখানে শেষ নয়, মায়াজাওয়ারের মাধ্যমে মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো খাবার ডেলিভারি দিয়েছে উবার ইটস। জাপান থেকে মায়াজাওয়া ও হিরানোর আগে আর কেউ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভ্রমণে যাননি। 2023 সালে 46 বছর বয়সী মায়াজাওয়ার চাঁদে যাওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্সের একটি বিশেষ ফ্লাইটে চাঁদে যাবেন তিনি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চলতি বছর $1,100 কোটি আয়কর পরিশোধ করবেন বলে জানিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। এই বছর ইতিহাসের সবচেয়ে বড় আকারের ব্যক্তি শ্রেণীর আয়কর পরিশোধ করতে যাচ্ছেন বলেও দাবি তাঁর। রবিবার এই বিষয়ে টুইট করেন ইলন মাস্ক। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হওয়ার পরও কোনো ধরনের নগদ বেতন বা বোনাস পান না টেসলা এবং স্পেস এক্সের এই কর্ণধার, বরং শেয়ার বাজারে বিনিয়োগ থেকে আয় করেন ইলন মাস্ক। আর মার্কিন শেয়ার বাজারে তার বর্তমান বিনিয়োগের আয় থেকেই $1,100 কোটি কর ধরা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক অনুসন্ধানী সংস্থা প্রো পাবলিকার এক প্রতিবেদনে জানানো হয় 2018 সালে নিজের আয়ের বিপরীতে কোনো করই পরিশোধ করেননি ইলন মাস্ক, জেফ বেজোস,
মাইকেল বুমবার্গ সহ আরও অনেক শীর্ষধনী। নিউজিল্যান্ড সফরে প্রথমবারের মতো মাঠের অনুশীলন সেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। কোয়ারেন্টিন থেকে মুক্তি মেলার একদিন পর লিঙ্কন ইউনিভার্সিটি মাঠে ব্যাট বলের প্রস্তুতিতে লম্বা সময় কাটিয়েছে মুমিনুলের দল। অল্প সময়ে কন্ডিশনের সাথে মানিয়ে নেবে দল, বিশ্বাস হেড কোচ রাসেল ডমিঙ্গোর। অবশেষে মিলেছে মুক্তি। নিউজিল্যান্ডে পা রাখার 12তম দিনে খোলা আকাশের নিচে টাইগারদের প্র্যাকটিসের সুযোগ। মাঝের সময়টুকু নিশ্চয়ই ভুলে যেতে চাইবেন মুমিনুল মুশফিকরা। টেস্ট না খেলেই ফিরতে হয় কিনা সেই ভয়ও গ্রাস করেছিল। লিঙ্কন ইউনিভার্সিটি গ্রাউন্ডে অনুশীলনে চনমনে বাংলাদেশ। মাঠে ফেরার আনন্দ টাইগারদের চোখে মুখে স্পষ্ট। হালকা ওয়ার্ম আপের পর প্রিয় ফুটবলে মনোযোগ সবার। এরপর ব্যাটিং বোলিং অনুশীলন। Great to be out. 11 days in our rooms has been 11 দিন রুমবন্দি থাকা ছেলেদের জন্য চ্যালেঞ্জিং ছিল। নীল আকাশের নিচে রৌদ্রোজ্জ্বল দিনে অনুশীলনে পূর্ণ মনোযোগ ওদের। এখানে আরো 2 দিন অনুশীলনের পর আমরা যাব প্রথম টেস্টের ভেন্যুতে। allow intensive practice for the next day or two to make sure নিউজিল্যান্ডে টপ অর্ডার ভালো না করলে রক্ষা নেই। সেটা হলে মিডল অর্ডারের ভরসা মুশফিক ঠিকই দলকে ভালো স্কোর এনে দেবেন। বরাবরের মতো নেট সেশনে তাই মুশফিক বাড়তি সিরিয়াস। তাসকিন শরীফুলদের নিয়ে কাজ করেছেন পেস বোলিং কোচ ওটিস গিবসন। তাইজুল মিরাজ স্পিন জুটিও ঝালিয়ে নিয়েছেন নিজেদের। guys get themselves accustomed to প্রথম টেস্টের ভেন্যুতে 6 দিন প্রস্তুতির সুযোগ পাব। এর মধ্যেই নিউজিল্যান্ডের চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি হতে হবে। hopefully everybody's back up to speed. নতুন বছরের প্রথম দিনে মাউন্ট মঙ্গানুইয়ে শুরু হবে প্রথম টেস্ট। করোনা আক্রান্ত রঙ্গনা হেরাতকে 30 ডিসেম্বর পর্যন্ত কোয়ারেন্টিনে থাকতে হবে। তারপর জানা যাবে তিনি থাকতে পারবেন কিনা দলের সঙ্গে। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির হকিতে আজ ফাইনালে ওঠার লড়াই। প্রথম সেমিতে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচ শুরু বেলা 3:30টায়। 2013 সালের পর পাকিস্তানকে হারাতে পারেনি কোরিয়া। সবশেষ 7 ম্যাচের 5টিতে হেরেছে তারা। দ্বিতীয় সেমিতে সন্ধ্যায় জাপানের বিপক্ষে লড়বে ফেভারিট ভারত। দুর্দান্ত ছন্দে আছেন মনপ্রীত সিং। আসরে এখন পর্যন্ত 6 গোল করেছেন তিনি। রাউন্ড রবিন লিগ পর্বে সর্বোচ্চ 10 পয়েন্ট নিয়ে শেষ 4-এ এসেছে ভারত। জাপানের বিপক্ষে সবশেষ 18 ম্যাচে 17টি জয়। চলতি আসরে 6-0 গোলের জয় সাহস বাড়িয়ে দিচ্ছে টিম ইন্ডিয়ার। 4 বছরে 2 বার বিশ্বকাপ আয়োজনে অনড় ফিফা। গ্লোবাল সামিটে সদস্য দেশগুলোকে অধিক আয়ের পথ দেখিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর দাবি, নতুন পরিকল্পনায় অতিরিক্ত 4.4 বিলিয়ন মার্কিন ডলার আয় করা যাবে, যা কাজে লাগানো হবে আফ্রিকা, এশিয়া ও দক্ষিণ আমেরিকার ফেডারেশনগুলোর মধ্যে। ফুটবল বিশ্বকাপ মানেই ভক্তদের উন্মাদনা। 90 মিনিটের রঙ্গমঞ্চে মঞ্চায়িত হয় আবেগ উৎকণ্ঠা। পুরো বিশ্বকে এক করে গ্রেটেস্ট শো অন আর্থ। অর্জন যত সমৃদ্ধই হোক, সব দেশের একটাই লক্ষ্য সোনালী ট্রফি জয়। ফুটবলার দেশের জন্য যেমন গৌরবের, তেমনি জমে ওঠে ক্রীড়া বাণিজ্য। সেই উপলক্ষকে পুঁজি করতে ফিফার নতুন পরিকল্পনা 2 বছর পর পর বিশ্বকাপ আয়োজন। 4 মাসব্যাপী এক জরিপে 140টি দেশ এই সিদ্ধান্তে দিয়েছে ইতিবাচক সাড়া। এরপরও স্বস্তিতে নেই ফিফা, কারণ বাদ সেধেছে ইউএফা ও কনমেবল। পরিকল্পনা বাস্তবায়নে সদস্য দেশগুলোকে নিয়ে ফিফার গ্লোবাল সামিট, যেখানে অতিরিক্ত আয়ের পথ দেখিয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। এই পরিকল্পনার বিপক্ষে থাকতে পারেন অনেকেই, তবে 2 বছর পর বিশ্বকাপ আয়োজন অতিরিক্ত 4.4 বিলিয়ন মার্কিন ডলার আয়ের পথ খুলে দেবে। এছাড়া অনেক ফুটবলার বিশ্বকাপ খেলার সুযোগ পায় না, তাদের জন্য এটি ইতিবাচক হবে। অতিরিক্ত আয়ের অংশ বন্টন হবে আফ্রিকা, এশিয়া ও দক্ষিণ আমেরিকার ফেডারেশনগুলোর মধ্যে। এতে করে সমৃদ্ধ হবে এই ফেডারেশনগুলো, অগ্রগতি হবে বিশ্ব ফুটবলের। আফ্রিকা, এশিয়া ও দক্ষিণ আমেরিকার ফেডারেশনগুলো আমাদের উপর নির্ভরশীল। অতিরিক্ত আয় এই ফেডারেশনগুলোর মধ্যে ভাগ করা হবে। এতে সমৃদ্ধ হবে বিশ্ব ফুটবল। নতুন পরিকল্পনায় 2024 বিশ্বকাপ থেকে বাড়ছে ম্যাচের সংখ্যা। যদিও ফিফার এই সিদ্ধান্তের বিপক্ষে ইউএফা ও কনমেবল দাঁড় করিয়েছে অনেক যুক্তি। ক্লাব ফুটবলের ব্যস্ততা, ভ্রমণ ঝুঁকি ফুটবলারদের ঠেলে দিচ্ছে ইনজুরি শঙ্কায়। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চলতি বছরে মাত্র 45 জন বিদেশি পর্যটক পেয়েছে ইন্দোনেশিয়ার সুন্দরতম দ্বীপপুঞ্জ বালি। 20 মাস বন্ধের পর 3 মাস আগে পর্যটন চালু হলেও পর্যটকদের আকৃষ্ট করা যাচ্ছে না। করোনা বিধিনিষেধ সহ নানা জটিলতায় থমকে গেছে বিলিয়ন ডলারের এই পর্যটন খাত।
প্রতি বছর ৬০ লাখের বেশি পর্যটক বেড়াতে যায় ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জ বালিতে। স্থানীয় সংস্কৃতি ও অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এটিকে বলা হয় দ্য লাস্ট প্যারাডাইস অন আর্থ। পর্যটকদের পছন্দের তালিকার শীর্ষে এর অবস্থান। অথচ চলতি বছরে বালিতে বিদেশি পর্যটক গিয়েছে মাত্র ৪৫ জন। ২০২০ সালের প্রথম ৩ মাসে পর্যটকের সংখ্যা ছিল ১০ লাখ। আর ২০১৯ সালে বালিতে ভ্রমণ করতে গিয়েছিলেন ৬২ লাখের বেশি বিদেশি পর্যটক। বালির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো সম্প্রতি এ তথ্য জানিয়েছে। করোনার কারণে গত বছর মার্চে সব পর্যটকদের জন্য বালি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে ইন্দোনেশিয়া সরকার। ২০ মাস পুরোপুরি বন্ধ ছিল পর্যটন। চলতি বছরের অক্টোবরে কিছু দেশের জন্য পুনরায় খুলে দেওয়া হয় বালির সীমানা। তবে সীমানা খুললেও বিদেশিদের উপর আরোপিত নানা বিধিনিষেধ ও ভিসা জটিলতার কারণে এখনও পর্যটক ভিড়াতে পারছে না বালি কর্তৃপক্ষ। এছাড়া নতুন ওমিক্রন আতঙ্ক চিন্তার ভাঁজ ফেলছে সংশ্লিষ্টদের কপালে। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এরই সাথে শেষ করছি আজকের বিরতিহীন সংবাদ দুপুর। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ফেসবুক, ইউটিউব আর টুইটার অ্যাকাউন্টে চোখ রাখুন। আরো বিস্তারিত সংবাদ জানতে